আতিফ, আতিফ কি হচ্ছে? চম্পার কথা শোনো। দর্শক মন্ডলী, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম শুভ সন্ধ্যার বাদ বাকি আয়োজন নিয়ে। এবার একটি অন্যরকম খবর। জীবন তোমাকে একদম লম্বা করে ফেলবো। সম্পূর্ণ মাসুদ আব্দুল্লাহ 25 বছর আগে বাংলাদেশে এসেছিলেন একজন তরুণ ইঞ্জিনিয়ার হিসেবে মেঘনা ব্রিজের কনস্ট্রাকশনে কাজ করার জন্য। সেই সময় একদিন ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান সুপারভাইজার। His name was Aminul Islam. Yeah, and he was our welding supervisor. Yes. So after the accident, আমরা অনেক চেষ্টা করলাম, তবুও কোনোভাবে বাঁচাতে পারলাম না। বিষয়টা আরো জটিল হয়ে গেল পরদিন, যখন জানতে পারলাম যে ওর একটা 6 মাসের বাচ্চা আছে, যার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। 6 মাসের একটা বাচ্চা ওয়া ওয়া করে কাঁদছিল, কেউ নেই তার, অসহায় একটা বাচ্চা। তখন আমার খুব মায়া হলো, আমি বললাম দাও, আমার কাছেই দাও, আর ওর আত্মীয় স্বজন কেউ থাকলে খবর দাও। কিন্তু পরে 4 বছর সে আমার কাছেই ছিল। ওর একটা খালা নাকি আসতো মাঝে মধ্যে, দেখে যেত, ব্যাস। আমি ওর নাম দিয়েছিলাম সাইরি, আর ও আমাকে ডাকতো বাবা। So, why didn't you take her with you? I couldn't. Adoption regulation was so tough, especially from the third world. Yeah, this is Sayuri. You know Sayuri's mean? No. Yeah, Sayuri's means really. ছোট্ট ফুলের মতো ছিল মেয়েটা, সারাদিন চারপাশে ছুটাছুটি করত। আমার সাইরি। এখন মনে হয় ওকে নিয়ে যাবার জন্য আমার আরেকটু বেশি চেষ্টা করা উচিত ছিল। সেজন্য হয়তো বিধাতা কোন সন্তান দেননি আমাকে। Give me any child. I feel sorry for you. Don't worry. I will find her. স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনুন, আপনি জায়েদকে কেন আটকে রেখেছেন বলুন তো? আমার আসলে একটু কাজ আছে, আমি জায়েদকে নিয়ে একটু বাইরে যেতে চেয়েছিলাম, অথচ আপনি জায়েদকে আটকে রেখেছেন কেন বলুন তো? সরি, আমি তো জায়েদকে আটকে রাখিনি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? তোমার অফিসে এসে শুনতে হচ্ছে আমি মিথ্যু। ঠিক আছে, যাও, জায়েদকে পাঠিয়ে দাও, বলো ম্যাডামের সঙ্গে একটু বাইরে যেতে। জি স্যার। শুনুন, জায়েদের পেছন পেছন লাগাটা বন্ধ করুন প্লিজ। ঠিক আছে, যাও। জায়েদের পিছনে লাগবে। চাকরির সন্ধি বিচ্ছেদ কি জানো? চাকর প্লাস ই। মাঝে মাঝে মধ্যে ছিঁড়ে দিই। চলো আমরা দেখা করি।
কাজটা কোনো জমে নাই তো? না না শান্ত বাবা, 7টা বাজতে অনেক দেরি হয়ে তো অস্থির হচ্ছে। হ্যাঁ দেখ না কেমন মানজাম হচ্ছে। লোক এরকম করছ না, তোর দেশি মায় না সুন্দরী তো আছে। শোন একদম রেডি থাকবি, কোনো ধরনের লাস্ট মোমেন্টে বাঁকা দিবি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বিষয়টা দাঁড়াতে পর্যন্ত থাকবে, এটা অবশ্যই করবো আজকে। স্যার আমি তো আজকে চেয়েছিলাম। আজকে না এই বিষয়টা খুব সিরিয়াস দেখলাম আজকে। বস আপনি একটু ম্যানেজ করেন না প্লিজ, আমি জানি আপনি পারবেন। ওয়েট জাহিদ, আমি পারবো না, তুই অন্য কোনো ভাবে ম্যানেজ করতে পারবি তো। জি আমি আজকে তো আগে আগে বাসা যেতে চাচ্ছিলাম, আমার স্পেশাল ফ্যামিলি ইমার্জেন্সি আছে। আপনি জেনে শুনেই কাজটা করেছেন তাই না? মানে মানে আপনি কোনোভাবে জানতে পেরেছেন যে আমি আজকে আর্লি বাসায় যেতে চাই, মানে আমি এমডি স্যারের কাছ থেকে আগে থেকে ছুটি নিয়ে রেখেছি, আমি যেন বের হতে না পারি এই কারণে আপনি এই কাজটা করেছেন, রাইট? আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনি অবশ্যই জানেন, সেই প্রথম দিন থেকে আপনি আমার বিরুদ্ধে লেগে আছেন। আপনি এমন ইম্পর্টেন্ট কেউ না যে আপনার পিছনে লেগে আমি আমার টাইম আর এনার্জি ওয়েস্ট করব। এক্সকিউজ মি, আমি কোনো ইম্পর্টেন্ট কেউ না, আই অ্যাম ইওর বস। দেখছেন না ছুটি চাওয়ার জন্য আপনার আমার কাছে আসতে হয়েছে। হ্যাঁ আপনি একটা কচুর বস, আপনি কচু। আই ওয়েট শুনুন, আই দাঁড়ান ইউ কিছু বলবে? স্যার আমি কি কোনো অন্যায় করেছি? মানে মানে জয়েন করার পর থেকে 3 বছর আমি কখনো এই কোম্পানিটাকে অন্য কোম্পানি মনে করিনি, কখনো মনে করিনি যে চাকরি করছি। আর আপনি আমাকে অনেক স্নেহ করতেন স্যার। কি বলতে চাও তুমি? সিনিয়র অফিসার পজিশনটা আমি ভেবেছিলাম আমিই পাবো, তবে কোথায় কোন মহিলা আসলো সে কোম্পানি কালচার না বুঝে এমন অ্যাটিটিউড করছে। আমি কি এমন কোনো কমিটমেন্ট করেছিলাম যে তোমাকে ওই পজিশনে বসাবো? না তা করেননি, মানে আমি এসিউম করে নিয়েছিলাম যে। এরকম এসিউম করো কেন? মানে একদিন ম্যাডামও কথায় কথায় বলছে ম্যাডাম অফিস চালায় না, আমি অফিস চালাই। আমার অফিসে কোথায় কখন কাকি কোন পোস্টে বসাবো দিস ইজ মাই ডিসিশন। তোমার ভালো না লাগলে চাকরি ছেড়ে দাও। নো, ইউ আর ফায়ার্ড। যাও যাও। Sorry. It's okay. Just খারাপ লাগছে যে আমার আসলে কোনো অন্যায় করিনি তো। Sorry তো। না না, আরে 3 বছর পরে ওকে প্রথম দেখছি, তুই বুঝতে পারছিস কত এক্সাইটেড। কিছুই জানি না কি বলবো কি করবো, ফর দ্য ফার্স্ট টাইম। আমি ওকে নিয়েই ভাবছি, ওকে নিয়ে ভাবছি। আপনি যা সন্দেহ করেছিলেন তা ঠিক। আপনার অফিসের সঙ্গে আপনার ওয়াইফের অ্যাফেয়ার আছে। তো নো, সে হচ্ছে নাসিরুদ্দিন হায়দার।
বই আছে, বই বই থেকে একটা ফুল দেখতে কেমন বল না। মানে এই জন্য আজকে এত মানটা মারছে, তোর পাশে বসতো টের পাস নাই। সুন্দর আছে। Excuse me, boss. You have a text message. এসো। বসো। সরি, তোমার সঙ্গে অনেক ইনজাস্টিস করা হয়েছে। আমার সঙ্গে অনেক বড় একটা গেম খেলা হয়েছে তোমাকে সামনে রেখে। বড় চালাক। বাই দ্য ওয়ে, ম্যানেজারকে স্যাক করা হয়েছে, তার জায়গায় তুমি বসবে। কে কি বললো কোনো কিছু শোনার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। দিস ইজ মাই অফিস, আমার ওপিনিয়ন মতো চলবে। ওকে? তুমি কারোর শুধু ড্রামা করছো। ড্রামা কুইন শুনেছিলাম, তো ড্রামা চুপ করো। আই লাভ ইউ তো প্লিজ। শুধু মুখে বললে হয় নাই। না না, আমি কাজেও প্রমাণ করব একদম। হোয়াট? আরে কি এমন বললাম আমি? আমি একটা গল্প পড়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা। সে সময় চীনে 19 বছরের একটা ছেলে তার চাইতে ঠিক 10 বছরের বড় এক বিধবার প্রেমে পড়ে। লুকিয়ে ওরা বিয়েও করে, কিন্তু সে সময় চীনে অসম বিয়ের ব্যাপারটা ঠিক ভালো চোখে দেখা হতো না। তাছাড়া মেয়েটার একটা বাচ্চাও ছিল। সমাজ থেকে বাঁচতে ওরা পালিয়ে যায় দূরে একটা পাহাড়ে। প্রথম প্রথম অনেক কষ্ট ছিল ওদের। ঘরে খাবার ছিল না, পানি ছিল না, ঘাস আর গাছের মুড়ি খেয়ে ওরা বেঁচেছিল। ছেলেটা একটা কেরোসিনের বাতি বানিয়ে দিয়েছিল। রাতের বেলা ওটাই ছিল ওদের একমাত্র স্বপ্ন। বউটা মাঝে মাঝে ছেলেটাকে জিজ্ঞেস করত, তোমার কোনো আফসোস নেই তো? ছেলেটা বলতো, একসাথে থাকি, একসময় তো জীবন পাল্টাবেই।